হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অল অফ ইউ টু আওয়ার চ্যানেল আরপি মাইস গুরুকুল। তো তোমরা জানো তোমাদের রেশিও প্রপোর্শনের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস চলছে এবং আজকে সেটা হচ্ছে অন্তিম বা শেষ ক্লাস। যারা প্রথম দুটো ক্লাস দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, তারা অবশ্যই ক্লাসগুলোকে দেখবে, তবে কিন্তু রেশিও প্রপোর্শন চ্যাপ্টার পুরোপুরি ক্লিয়ার হবে। আর পাটিগণিতে যারা রেশিও প্রপোর্শন ক্লিয়ার নেই তার কিন্তু পুরো পাটিগণিত চ্যাপ্টারই প্রবলেম হবে, কারণ রেশিও আমি প্রত্যেকটা চ্যাপ্টারে ইউজ করব। ওকে, তো রেশিও পার্সেন্টেজ এই দুখানা চ্যাপ্টার হচ্ছে খুব ভালো করে করবে, বাকি চ্যাপ্টার অটোমেটিক্যালি গড়গড় করে এগোবে। ওকে, তাহলে দেখো রেশিও প্রপোর্শন আজকে আমরা লাস্ট ক্লাস, যেখানে আমরা টাইপ 5 নিয়ে আলোচনা করব। টাইপ 5 এবং টাইপ 6 দিয়ে শেষ করব রেশিও প্রপোর্শন। এবং এই টাইপ 5-এ আমরা সবথেকে একটি ইন্টারেস্টিং জিনিস শিখবো, সেটা হচ্ছে ভেরিয়েশন বা ভেদ। এবার দেখো ভেরিয়েশন বা ভেদ এই জিনিসটার অনেক একটা বৃহৎ একটা ব্যাপার, কিন্তু খুব সহজে তোমাদের বলবো, খুব ছোট করে, যেটুকু তোমার দরকার সেটুকু। দেখো ভেরিয়েশন বা ভেদ জিনিসটিকে আমরা বলতে পারি যে এটাকে আলটিমেট, এটাকে কত ভাগে ভাগ করা যায় বা এর থেকে কী কী জিনিস শেখার আছে। ঠিক আছে, ভেরিয়েশন বা ভেদ একে দুটো ভাগে ভাগ করা যায়। কী কী দেখো, একটা হচ্ছে ডাইরেক্ট ভেরিয়েশন আর একটা হচ্ছে ইনভার্স ভেরিয়েশন। তাহলে হোয়াট ইজ ডাইরেক্ট ভেরিয়েশন, হোয়াট ইজ ইনভার্স ভেরিয়েশন? যদি আমাকে এরকম বলা থাকে এক্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ওয়াই, এক্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ওয়াই, এই কথাটার মানে হচ্ছে এই জিনিসটা। তাহলে এটাকেই এক্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ওয়াই, এটাকে যদি সাংকেতিকভাবে বা ভেরিয়েশন বা ভেদে লেখা হয়, আমি লিখব এক্স ডাইরেক্টলি ভেরিয়েট টু ওয়াই। ঠিক আছে, বা এক্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ওয়াই, একই মানে। ঠিক আছে, তাহলে এক্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ওয়াই কথাটার মানেই হচ্ছে যে এক্সের সঙ্গে ওয়াইয়ের ডাইরেক্ট রিলেশন বা ডাইরেক্ট সম্পর্ক, যেটাকে আমরা সাংকেতিকভাবে বা চিহ্ন দিয়ে লিখতে পারি এরমভাবে। বোঝা গেল? ইনভার্স রিলেশন, যাকে আমরা কী লিখব না, এক্স ইনডাইরেক্টলি প্রপোর্শন বা এক্স হ্যাজ ইনভার্স প্রপোর্শনাল টু ওয়াই, বা এক্স ইনডাইরেক্টলি প্রপোর্শনাল টু ওয়াই। ঠিক আছে, তাহলে ডাইরেক্ট প্রপোর্শনাল বললে আমি কী লিখব না, এইভাবে সাংকেতিক চিহ্ন দিয়ে। আর ইনভার্স প্রপোর্শন যখনই বলবে বা এক্স ইনডাইরেক্টলি প্রপোর্শনাল টু ওয়াই যখন বলবে, তখন সেটাকে এরমভাবে লিখব, খুব ভালো করে বুঝবে। এক্স প্রপোর্শনাল ভ্যারিয়েশন সাইন দেবো, দিয়ে 1/y, ব্যাস। এই দুটো জিনিস শুধু বোঝার, আর কিছু বোঝার নেই। ওকে, তাহলে ইনভার্স প্রপোর্শনাল মানে হচ্ছে কি না, এক্স ভ্যারিয়েট টু 1/y, আর ডাইরেক্ট প্রপোর্শন মানে হচ্ছে এক্স ভ্যারিয়েট টু ডাইরেক্টলি ওয়াই। তাহলে এই যে এখানে ডাইরেক্ট ওয়াই লিখছি আর এখানে 1/y লিখছি, এর মানেটা কি? দেখো একটা সুন্দর উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিই। সাপোজ আমাকে বলল যে গতিবেগ আর দূরত্ব, ঠিক আছে, গতিবেগ আর দূরত্ব। আমি বললাম যে সময় কনস্ট্যান্ট, সময় ফিক্সড, সময় হচ্ছে ফিক্সড। ঠিক আছে, গতিবেগ যদি 20 কিমি/আওয়ার হয়, আমি সময় ফিক্স করে দিলাম 3 ঘন্টা। তাহলে 3 ঘন্টায় আমি কত দূরত্ব যাব? আমি জানি দূরত্ব সমান কি না, স্পিড ইন্টু টাইম, তাই তো, মানে গতিবেগ ইন্টু সময়। তাহলে গতিবেগ আমার 20 আছে আর টাইম আছে 3, তাহলে 20 ইন্টু 3 কত? 60 কিলোমিটার। ইটস নট ইট, বলবো একদম ঠিক। এবার আমি গতিবেগকে যদি 20 থেকে বাড়িয়ে, ভালো করে বুঝবে, আমি যদি 20 থেকে বাড়িয়ে 25 করে দিই, 25 কিমি/আওয়ার, তখন আমার দূরত্ব কত হবে? 25 ইন্টু 3, 75 কিলোমিটার। হ্যাঁ কি না, বলো একদম ঠিক। তাহলে দেখো এখানে গতিবেগ কী হলো, ইনক্রিজ করলো, বাড়লো, 20 থেকে 25 হলো, দূরত্ব কী হলো, বাড়লো। তাহলে এই যে রিলেশন, যে একটা জিনিস বাড়লে আর একটা জিনিসও বাড়বে, এই রিলেশনকে বলা হয় ডাইরেক্ট রিলেশন বা ডাইরেক্ট ভেরিয়েশন বা প্রত্যক্ষ ভেদ। ঠিক আছে, যেটাকে আমরা এরকমভাবে বলবো যে গতিবেগ ডাইরেক্টলি ভেরিয়েট টু দূরত্ব।
বা বলবো স্পিড ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডি ডিস্টেন্স। ইজ ইট ক্লিয়ার? পুরো জলের মতো পরিষ্কার। এবার তাহলে ইনভার্স প্রপোর্শনের গল্পটা কী একটু বলো। তাহলে ইনভার্স প্রপোর্শনের গল্পটা হচ্ছে এরকম বলবো, যদি আমার দূরত্ব ফিক্স থাকে, দূরত্ব ফিক্সড, ঠিক আছে, তাহলে গতিবেগ আর সময় এদের মধ্যে রিলেশন কি? বললাম সাপোজ আমার দূরত্ব বলা হয়েছে 100 কিলোমিটার, আমি বললাম আমার গতিবেগ হচ্ছে সাপোজ 25 কিলোমিটার পার আওয়ার, তাহলে আমার সময় কত লাগবে? দাদা 100/25। আমরা সবাই জানি সময় কী করে নির্ণয় করতে হয়, না ডিস্টেন্স বাই স্পিড করে, হ্যাঁ কি না বলো? একদম ঠিক। তাহলে 100/25 করলে আমি কী বলবো, না দাদা 4 কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ কি না বলো? একদম ঠিক। তাহলে গতিবেগ বলেছি আমার 25 কিমি পার আওয়ার, আর বলেছি কি না দূরত্ব হচ্ছে 100 কিলোমিটার, সেটা ফিক্স আছে। তাহলে সময় কত হবে? 100/25, 4 ঘন্টা, হ্যাঁ কি না? এবার আমি বললাম যে গতিবেগ আমি কমিয়ে দিলাম, আমি গতিবেগ করলাম 20 কিমি পার আওয়ার, তাহলে তখন আমার সময় কত লাগবে? দাদা 100/20, তার মানে কত? 5 ঘন্টা। ইজ নট ইট? দাদা একদম ঠিক। তাহলে এবার একটু বোঝার চেষ্টা করো ব্যাপারটাকে। যখন আমার গতিবেগ ছিল 20 কিমি পার আওয়ার, তখন আমার সময় লাগছিল কত? 4 ঘন্টা। তাহলে যখন আমি গতিবেগ কী করলাম? কমালাম, আমার কি হলো? আমি গতিবেগ কী করলাম? মাইনাস করলাম, কমালাম, ডিক্রিজ করলাম, তখন আমার সময় কি হলো? ইনক্রিজ হয়ে গেল, প্লাস হয়ে গেল। তার মানে একটা জিনিসের ইনক্রিজ হলে যদি অপর জিনিসটা কী হয়? ডিক্রিজ হয়, তখন যে সম্পর্কটা তৈরি হয়, তখন সেই সম্পর্কটা বলা হয় ইনভার্স ভেরিয়েশন বা ইনডাইরেক্ট প্রপোর্শনাল বা ইনভার্স প্রপোর্শনাল বা কি বিপরীত সম্পর্ক, ঠিক আছে? তখন সেই ধরনের ভেদকে বলা হয় ইনভার্স ভেরিয়েশন। ইজ ইট ক্লিয়ার? জলের মধ্যে পরিষ্কার। তাহলে এক্ষেত্রে আমি কি বলবো, না গতিবেগ মানে স্পিড ইনডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি টাইম, তাহলে এস ভ্যারিয়েট টু 1/t, এই রিলেশনটা কি বলা হয়? ইনভার্স রিলেশন বা ইনভার্স ভেদ বা ইনভার্স ভেরিয়েশন। ইজ ইট ক্লিয়ার? হলো জলের মতো পরিষ্কার। এবার আমি কি দেখব, না এই দুটো জিনিসের আলটিমেট ইউজ কী বা দুটো জিনিসকে আমি পরীক্ষায় এলে কীভাবে তার সমাধান করব, সেই গল্পটা চলো চলে আসি সেই গল্পে। ফার্স্ট আমি দেখব ডাইরেক্ট ভেরিয়েশন। ডাইরেক্ট ভেরিয়েশন প্রশ্ন কীরকম থাকবে? প্রশ্ন খুব ইজি থাকবে, আমাকে বলবে যে এক্স ডাইরেক্টলি ভেরিয়েট টু ওয়াই, ঠিক আছে? এক্সের সঙ্গে ওয়াইয়ের রিলেশন কি? ডাইরেক্ট ভেরিয়েশন রিলেশন আছে। বলল যে এক্সের ভ্যালু সামথিং একটা বলে দিল যে এত হলে ওয়াইয়ের ভ্যালু এটা হবে। বলল এবার এক্সের ভ্যালু যদি এটা হয় তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হবে, ঠিক আছে? এবার এতগুলো জিজ্ঞাসা চিহ্ন নয়, এখানে 3টে বলে দেবে, একটা ভ্যালু নির্ণয় করতে বলবে। সাপোজ আমি বললাম এক্সের ভ্যালু হচ্ছে সাপোজ এ, তখন ওয়াইয়ের ভ্যালু বি, এক্সের ভ্যালু যদি সি হয় তাহলে ওয়াইয়ের ভ্যালু কী হবে। ওকে, তাহলে এতগুলো আমি এক্স ওয়াইয়ের ভ্যালু পেয়েছি। তার মানে যখন আমি দেখব, খুব ভালো করে বুঝবে এখানে, যখন আমি দেখব যে এক্স ডাইরেক্টলি ভেরিয়েট টু ওয়াই, এক্সের সঙ্গে ওয়াইয়ের ডাইরেক্ট ভেরিয়েশনে আছে, তখন আমি বলতে পারি যে এই ভেরিয়েশন চিহ্নটাকে ওঠালে আমি এক সমান লিখলে একটা কনস্ট্যান্টকে নিয়ে আসতে হয় কে, যাকে বলা হয় কনস্ট্যান্ট। কে হচ্ছে কি একটা ধ্রুবক সংখ্যা, এবং এই ধ্রুবক সংখ্যা সবসময় এর মান কি ডিপেন্ড করবে কার ওপর, না এক্স আর ওয়াইয়ের ওপর। এবং এই জন্য এই কেকে আমি কি বলতে পারি, না কে এর ভ্যালু হচ্ছে এক্স বাই ওয়াই, কে এর ভ্যালু হচ্ছে এক্স বাই ওয়াই। এবার এই এক্সের অসংখ্য মান হতে পারে, এবার এক্সের মানের সঙ্গে ওয়াইয়ের মানও কী হবে? ডিপেন্ড করবে, মানে এক্সের মান যদি বৃদ্ধি হয় ওয়াইয়ের মান বৃদ্ধি হবে, এক্সের মান যদি হ্রাস পায় ওয়াইয়ের মান হ্রাস হবে, কিন্তু কে কনস্ট্যান্টের ভ্যালু কিন্তু সেম থাকবে। তার মানে যদি আমি এক্সের জায়গায় x1 লিখি এবং ওয়াইয়ের জায়গায় y1 লিখি, তখনও কিন্তু x1 বাই y1-এর ভ্যালুও কে হবে। এক্সের জায়গায় যদি x2 লিখি এবং ওয়াইয়ের জায়গায় যদি y2 লিখি, তখনও এদের ভ্যালু কী হবে? কেই হবে। তার মানে আলটিমেট এই কে কী করছে, না x1 আর y1 আর x2 y2কে কী করছে? নির্দেশ করছে বা এদের কী করছে? রিলেট করছে। তাহলে যখন আমি দেখছি লেফট হ্যান্ড সাইডে দুদিকেই দেখতে পাচ্ছি কে আছে, তাহলে আমি সরাসরি বলতে পারি এখান থেকে যে x1 বাই x2 ইজ ইকাল টু y1 বাই y2। তাহলে যখনই আমাকে বলে দেবে ডাইরেক্ট ভেরিয়েশনের গল্প, আমার চোখ বন্ধ করে আমার মাথায় এসে যাবে যেখানে x1 বাই x2 হয়ে যাবে কত? y1 বাই y2-র সঙ্গে
y2 সঙ্গে সমান। ইজ ইট ক্লিয়ার? বলো জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। তাহলে আলটিমেট বোঝা গেল যে ডাইরেক্ট ভেরিয়েশন থেকে কী করে আমি সুন্দরভাবে রেশিও পেয়ে গেলাম। তাহলে দেখো এটাকে আমি এরকম লিখতে পারি তো, যে x1 আর x2-র মধ্যে যা রেশিও, y1 আর y2-র মধ্যে তাই রেশিও। তার মানে এটা একটা প্রপোর্শনের গল্প, হ্যাঁ কি না? একদম ঠিক। তার মানে ভেরিয়েশন মানে কিছুই নয়, ভেরিয়েশন হচ্ছে প্রপোর্শন। ইজ ইট ক্লিয়ার? বলো জলের মতো পরিষ্কার। তাহলে এখান থেকে এখানে আমি কীভাবে এলাম আশা করব প্রত্যেকে বুঝতে পেরেছে। তাহলে এবার যখন আমার ভেরিয়েশনের গল্প বলবে যে এক্স আর ওয়াই হচ্ছে ডাইরেক্ট ভেরিয়েশন আছে, প্রথমেই আমার মাথায় চলে আসবে কি, যে x1/x2 ইজ ইকুয়াল টু y1/y2। আমাকে কী বলবে না, x1-এর ভ্যালু একটা সাপোজ বলে দিল, যখন x1-এর ভ্যালু 3 তখন y1 হচ্ছে সাপোজ বললো কত, সাপোজ বললো 15। ওকে, এবার যখন বলছে x1 হয়ে গেল 5 তখন y1-এর ভ্যালু কত হবে, ব্যাস দ্যাটস ইট। তাহলে আমি তখন কী করবো দাদা, আমি তখন ডাইরেক্ট বলবো যে দেখো x1-এর ভ্যালু বসিয়ে দাও, x1-এর ভ্যালু কত, না x1-এর ভ্যালু হচ্ছে 3, আর y1-এর ভ্যালু কত দাদা, না y1-এর ভ্যালু হচ্ছে 15। এখানে দেখতে পাচ্ছি x1 হচ্ছে এখানে x1 নয়, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। x2-র ভ্যালু হচ্ছে দাদা কত, না 5। তাহলে হয়ে যাবে কত, y2-র ভ্যালু কত হবে নির্ণয় করতে বলেছে। আমি এবার কী করবো দাদা, আমি এটাকে সমাধান করব, কোনাকুনি গুণ করব, তাহলেই y2-র ভ্যালু পেয়ে যাব। কিন্তু এখন আমি বলবো দাদা, আমি আর সরাসরি y2-র ভ্যালু নির্ণয় করব কী করে, আমি কোনাকুনি গুণ করব না, আমি এরমভাবে ভাববো। দেখো ওপর আলটিমেট ডাইরেক্ট রিলেশন মানে কি, এদিকে বাড়ছে মানে এদিকেও বাড়বে, ঠিক আছে? এই রিলেশনটা হচ্ছে x1-এর সঙ্গে y1-এর যা রিলেশন, x2-র সঙ্গে y2-রও তাই রিলেশন হবে। তার মানে দেখো 3 থেকে 15 কী করে যাই, 5 গুণ করে না, বলো তো একদম ঠিক। সিমিলারলি 5কে 5 গুণ ডাইরেক্ট করে দাও, 25 হয়ে যাবে কারেক্ট আনসার y2-র। তাহলে এরমভাবে খুব সহজেই আমি y2-র ভ্যালু নির্ণয় করতে পারি ডাইরেক্ট ভেরিয়েশনের গল্পে। ওকে, তাহলে আমি আর কিন্তু কোনাকুনি গুণ করে সেই বাচ্চাবেলার মতো কাজ করব না। তাহলে আমি যে বাচ্চাবেলায় জিনিসটা শিখেছিলাম সেই জিনিসটাকে আমি এখন কত সহজে ইকুয়েট করতে পারলাম, আশা করি তোমরা বুঝতে পারলে। বা ভালো একটা সাইন হলো তো। চলো, তাহলে বোঝা গেল যে ডাইরেক্ট ভেরিয়েশনের গল্প কী। এবার চলে আসি ইনভার্স ভেরিয়েশন। হোয়াট ইজ ইনভার্স ভেরিয়েশন? ইনভার্স ভেরিয়েশন যাকে বলে ব্যস্তভেদ। ওকে, তাহলে ইনভার্স ভেরিয়েশন মানে কি? ইনভার্স ভেরিয়েশন বলেছি কি না, এক্স ভ্যারিয়েট টু 1/y। তার মানে এক্সের সঙ্গে ওয়াইয়ের কি ইনভার্স রিলেশনশিপ, মানে এক্সের ভ্যালু যদি বৃদ্ধি পায় তাহলে ওয়াইয়ের ভ্যালু কী হবে, হ্রাস পাবে, কারণ 1/y হয়ে গেছে। 1/something মানে কী হবে, সেটা তো কমেই যাবে। বলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে এবার দেখো আমি এখান থেকে কী দেখতে পারি, আমি আবার সেই বাচ্চাবেলায় ফিরে যাই। দ্য এক্স ইজ ইকাল টু কে ইন্টু 1/y। যখন আমি কী করব না, ভ্যারিয়েশন সাইনটাকে হটিয়ে সমান সাইন যখনই দেবো তখনই আমাকে কে একটা কনস্ট্যান্ট আনতে হবে। এই কনস্ট্যান্ট কিন্তু ডিপেন্ড করছে কার ওপর এখন, না এই কনস্ট্যান্ট এখন ডিপেন্ড করছে এক্স ইন্টু ওয়াই এর ওপর। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার। তার মানে কি, কে এর ভ্যালু কী হবে, যদি এক্সের ভ্যালু বৃদ্ধি পায়, দেখো এক্সের ভ্যালু যদি আমি সাপোজ আমি বললাম কে এর ভ্যালু হচ্ছে 2, ঠিক আছে, কে এর ভ্যালু 2, তাহলে কে এর ভ্যালু যদি 2 হয় তাহলে এক্সের ভ্যালু কী হতে পারে, এক্সের ভ্যালু যখন 2 দিই বলে দিই না, এক্সের ভ্যালু নিজেই হচ্ছে 2, তাহলে ওয়াই ভ্যালু আমায় কী লিখতে হবে, ওয়াই ভ্যালু আমায় লিখতে হবে কি না, আমাকে এমন একটা ভ্যালু লিখতে হবে যার জন্য আমাকে কে এর ভ্যালু 2 হয়, তার মানে তখন ওয়াই ভ্যালু কত হবে, 1 হবে না। তাহলে দেখো এক্সের ভ্যালু যদি 2 হয় তখন ওয়াই ভ্যালু কত হচ্ছে 1। তার মানে এক্স আর ওয়াইয়ের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট হচ্ছে কে। ইজ নট ইট, বলো একদম ঠিক। তাহলে এক্সের ভ্যালু যা খুশি হতে পারে, ওয়াইয়ের ভ্যালু যা খুশি হতে পারে, কিন্তু কে এর ভ্যালু কিন্তু সবসময় 2 হবে। তার মানে এখান থেকে আমি বলতে পারি যে যদি এক্সের ভ্যালু x1 হয় আর ওয়াইয়ের ভ্যালু y1 হয় তাহলে কে এর ভ্যালু কী হবে না x1 ইন্টু y1। সিমিলারলি এক্সের ভ্যালু যদি x2 হয়, ওয়াইয়ের ভ্যালু যদি y2 হয়, তাহলে আমি বলতে পারি কে এর ভ্যালু কী হবে না x2 ইন্টু y2। তাহলে এখানেও দেখো বোথ সাইডে আমি দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড সাইডে কেই বসে আছে। তার মানে এই দুই ইকুয়েশন থেকে আমি সরাসরি বলতে পারি যে x1 y1 ইজ ইকাল টু x2 y2। ইজ নট ইট, বলো একদম ঠিক। আর এখান থেকে ব্যাপারটা এরকম হয়ে যায় যে x1/x2 ইজ ইকাল টু y2/y1। তাহলে এটাই হচ্ছে আমার ডিফারেন্স বিটুইন ডাইরেক্ট ডাইরেক্ট ভেরিয়েশন টু ইনভার্স ভেরিয়েশন। ইজ ইট ক্লিয়ার? বলো একদম ঠিক। তাহলে সরল ভেদ বা ডাইরেক্ট রিলেশনশিপ আর ব্যস্ত ভেদের মধ্যে এটাই হচ্ছে আমার কি প্রত্যক্ষ ভেদ আর ব্যস্ত ভেদের মধ্যে এটাই হচ্ছে আমার পার্থক্য। যে ওখানে ছিল কি না x1/x2 ইজ ইকাল টু y1/y2, আর এখানে হচ্ছে কি x1/x2 ইজ ইকাল টু y2/y1। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার। এবার গল্প সেই একই আগের মতোই। প্রশ্নে কী থাকবে না, একজনকার
আমাকে ভ্যালু বলে দেবে, এক্স ওয়ানের ভ্যালু, ওয়াই ওয়ানের ভ্যালু, এক্স টু ভ্যালু, তিনজনকে ভ্যালু বলে দিল, ওয়াই টু ভ্যালু নির্ণয় করতে বললো, বা আমাকে এক্স ওয়ান ওয়াই টু ভ্যালু বললো, আমাকে এক্স টু ভ্যালু নির্ণয় করতে বললো। গল্প একই। এবার আমরা প্রশ্ন দেখবো, প্রশ্ন দেখতে দেখতে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ব্যাস এটুকুই তো মাথায় রাখতে হবে, আর কিছু নয়। ইজ ইট ক্লিয়ার? হলো জলের মতো পরিষ্কার। চলে আসি এবার আমরা চারে চলে আসবো কি, এবার আমরা চারে চলে আসবো কোশ্চেন সলিউশনে, কোশ্চেন সলিউশন সেশন। চলো, তাহলে আশা করবো এবার ডাইরেক্ট প্রপোর্শন, ইনভার্স প্রপোর্শন তোমাদের পুরোপুরি ক্লিয়ার। তাহলে দেখো এবার প্রশ্ন স্টার্ট করা যাক, দেখেই প্রশ্নের আনসার বলবো। ওকে, ইফ এক্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ওয়াই অ্যান্ড এক্স ইজ ইকুয়াল টু 10 when y is equal to 8, then what is the value of x when y is equal to 36? তাহলে এরকম দেখলেই আমার মাথায় কী আসবে? আমার মাথায় আসবে যে x1 বাই x2 ইজ ইকুয়াল টু হচ্ছে y1 বাই y2, যেখানে x1 আর y1 কাকে বলবো? দেখো এক্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ওয়াই মানে হচ্ছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই আমরা ভাবে লিখি তো, বলবো একদম ঠিক। এখানে x1 আর y1 যখনই বসাবো, তার মানে কি এই যে প্রথম ভ্যালুটা বলা হয়েছে এটা হচ্ছে x1 আর y1, তার মানে x1 যখন 10 তখন y1 হচ্ছে 8, আমায় নির্ণয় করতে হবে x2 ভ্যালু যখন y2 হচ্ছে 36। ইজ ইট ক্লিয়ার? জলের মধ্যে পরিষ্কার। ব্যাস বসিয়ে দাও। তাহলে x1 কত? 10, x2 ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে, y1 কত বলা হয়েছে? 8, y2 কত বলা হয়েছে? 36। ব্যাস এবার আমরা এখান থেকে ডাইরেক্ট সলভ করতে পারি যে x2 ইজ ইকুয়াল টু কত বলবো? 36 ইন্টু 10 বাই 8। ইটস নট ইট? একদম ঠিক, এটা হবে, এভাবেই আমরা সলিউশন করে থাকি। কিন্তু তোমরা যদি একটু এরকমভাবে ভাবো তাহলে দেখবো আরও বেটার হবে। কীভাবে ভাববো দাদা? দাদা 8 থেকে দেখতে পাচ্ছি না, ডাইরেক্ট 8 ছোটো থেকে বড়োর দিকে যাবো, 8 থেকে দেখতে পাচ্ছি 10 হয়েছে, আমরা এই ওপর নিচের গল্প বলবো। ওকে, তার মানে দেখো 8 থেকে দেখতে পাচ্ছি 10 হয়েছে, তাহলে 36 থেকে কত হবে? তাহলে 36-এর থেকে বড়োই হবে, 36-এর বড়ো সবকটি অপশানে আছে। তাহলে দেখো 8 থেকে 10 কী করে হয়? তাহলে 8কে কত গুণ করলে 10 হয়? না 10-এর 8 গুণ করলে, হ্যাঁ কি না বলো? একদম ঠিক, হ্যাঁ কি না? তাহলে 8কে কত গুণ করলে 10 হয়? 10-এর 8 গুণ করলে 8 কেটে যাবে, তাহলে 10 পাবো। সিমিলারলি তাহলে 36কে কত দিয়ে গুণ করবো? না 10-এর 8 দিয়ে গুণ করে দেবো। ওপরে যত গুণ হবে নিচে তত গুণ হবে, এটাই হচ্ছে রেশিওর বৈশিষ্ট্য। তাহলে 36কে আমি যদি 10-এর 8 গুণ করি তাহলেই আমি আনসার পাবো। 4 দিয়ে কাটছি, 4 9 36, 4 2 8, 2 5 10, তার মানে 45। ব্যাস এই জিনিসটা যদি ভাবতে পারো একবার, তাহলে দেখবো অনেক প্রশ্নে অনেক সুবিধা হবে। ওকে, অপশান এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, পি ভ্যারিজ ডাইরেক্টলি টু কিউ। দেখো এখানে একদম পরিষ্কার বলা হয়েছে যে P1 ইজ ইকুয়াল টু 15 যখন Q1 হচ্ছে 630, P2 ভ্যালু 6 বলা হয়েছে, তাহলে Q2 ভ্যালু কত হবে নির্ণয় করতে হবে ডাইরেক্ট। তাহলে P1 বাই P2 ইজ ইকুয়াল টু Q1 বাই Q2। এবার তোমরা যদি এটা লিখে প্র্যাকটিস হয়ে যায়, তোমরা বুঝে গেছো ব্যাপারটা, তাহলে এটা লিখবে না, তোমরা ডাইরেক্ট এখান থেকেই বলতে পারো। দেখো P1 হচ্ছে 15, ওকে, তখন P2 হচ্ছে কত দাদা? 6 বলতে পারছি, দেখতে পাচ্ছি। তাহলে আমি তো P1-এর সঙ্গে Q1-এর সম্পর্ক দেখবো, আমি তো P1-এর সঙ্গে Q1-এর সম্পর্ক দেখবো, একই না বলো? একদম ঠিক। তাহলে P1 থেকে Q1 কী করে পৌঁছেছি? তাকে 15 থেকে 630, ছোটো থেকে বড়োর দিকে যাবো, তাহলে 15 থেকে 630-এ যাচ্ছি, কত গুণ করলে হবে? তাহলে 15 4 60, 15 2 30, 42 গুণ করে। তাহলে ডাইরেক্ট P2-কে যদি 42 গুণ করি তাহলেই আমি পেয়ে যাবো কি না দাদা? Q2-র ভ্যালু। ইটস নট ইট? একদম ঠিক। তাহলে Q2-র ভ্যালু কত হবে? 6 ইন্টু 42, 6 2 12 2, 6 4 24, 25, 252। এত সহজেই প্রশ্নের আনসার করা যাবে, অপশান ডি কারেক্ট আনসার। এসব লেখারও আর দরকার নেই। ওকে, বুঝে গেছো তোমরা? একদম বুঝে গেছি, কোনো অসুবিধা নেই। তাহলে এবার চলে আসি ইনভার্স প্রপোর্শনের গল্পে। ইনভার্স প্রপোর্শনের গল্প আমরা খুব ভালো করে বুঝে গেছি। বলেছি এক্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ওয়াই। এর মানে কি দাদা? এক্স, আচ্ছা একটু কালারটা চেঞ্জ করে নিই, ব্লু কালার। ওকে, দেখো বলেছে যে এক্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ওয়াই, মানে দেখতে কীরকম? এক্স ভ্যারিজ 1 বাই ওয়াই। ইনভার্স মানে হচ্ছে বিপরীত সম্পর্ক, এক্স ভ্যারিজ 1 বাই ওয়াই। ওকে, তাহলে এবার দেখো এরকম ক্ষেত্রে আমরা কী বলেছি? না এরকম ক্ষেত্রে আমরা বলেছি যে x1 বাই x2 ইজ ইকুয়াল টু কী হবে দাদা? না y2 বাই y1 হবে। ঠিক আছে, ডাইরেক্ট প্রপোর্শনের ক্ষেত্রে x1 বাই x2 ইজ ইকুয়াল টু y1 বাই y2 হয়। আর এক্ষেত্রে কী হয়ে যাবে? এই ধারের y1 বাই y2টা উল্টে গিয়ে y2 বাই y1 হয়ে যাবে। এটুকুই মাথায় রাখতে হবে, আর কিছু গল্প নেই। এবার ডাইরেক্ট বসিয়ে দাও। দেখো x সমান 3 হলে y সমান 8, মানে x সমান 3 মানে x1 সমান 3, তখন y1 হচ্ছে 8। তাহলে x1-এর জায়গায় কত বসবে দাদা? 3 বসবে। y1-এর জায়গায় কত বসবে দাদা? এখানে বসবে কত? 8। ফাইন্ড দ্য ভ্যালু অফ x2, তার মানে যখন y2 হচ্ছে 90, তাহলে y2 বলা হয়েছে 90, তাহলে আমাকে x2 নির্ণয় করতে হবে। গল্প শেষ। তাহলে 3 এখানে 30 বার যাচ্ছে, কাটাকুটি হয়ে গেল। দেখো 15 2 দিয়ে এখানে হচ্ছে 4, তাহলে 1 বাই x2 ইজ ইকুয়াল টু 15 বাই 4, তার মানে অ্যাকচুয়ালি x2-র ভ্যালু কত দাদা? 4 বাই 50,
4/15 কোথায় আছে? অপশান সি। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার। সেম একই কনসেপ্টে আরআরবি এনটিপিসি 2025 সালে একটি প্রশ্ন এসেছে, এটা সিবিডি 2-তে এসছে আই থিঙ্ক, সিবিডি 2-তে। দেখো প্রশ্নে কী বলা হয়েছে, এক্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ওয়াই, সেম গল্প। তো আমরা এবার ডাইরেক্ট লিখবো যে x1/x2 ইজ ইকুয়াল টু y2/y2/y1, হ্যাঁ কি না বলো? একদম ঠিক। তাহলে দেখো y1 সমান 6, যখন x1 হচ্ছে 4, তাহলে এখানে y1 এখানে x1, একদম এটা মাথায় মুখোমুখি মনে মনে ভেবে নেবে যেখানে xy গল্প প্রথমে যেটা বলা আছে সেটা x1 y1 গল্প বলা হয়েছে। তাহলে x1 হচ্ছে 4, y1 হচ্ছে কত দাদা? y1 হচ্ছে 6, তাহলে x2 ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। y1 হচ্ছে কত? 6, আর y2 ভ্যালু কত দাদা? না 32। ব্যাস, তাহলে 4 8 32, এখানে কাটাকুটি হচ্ছে 2 2 4 8, 2 3 6, তাহলে কত হলো দাদা? 3/4। x2 ভ্যালু কত দাদা? 3/4, উল্টে যাবে। অপশান এ কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধাই নেই। এবার দেখো কথায় একদম ভাষায় কী এই ধরনের প্রশ্ন কীরকম আসবে। দ্য ওয়েট অফ এ লিকুইড ভ্যারিজ ডাইরেক্টলি উইথ ইটস ভলিউম। তাহলে এখানে কী বলা হয়েছে? দুটো সম্পর্ক আছে, একটা হচ্ছে ওয়েট, ওকে, আর একটা হচ্ছে কী ভদ্রলোক, একটা হচ্ছে ওয়েট আর একটা হচ্ছে ভলিউম। তাহলে ওয়েট আর ভলিউম হচ্ছে এখানে এক্স আর ওয়াই। কীরকম প্রপোর্শন? না ডাইরেক্টলি প্রপোর্শন, ওকে। এ লিকুইড দ্যাট ওয়েটস 12 কেজি, তার মানে এখানে x1 এর ভ্যালু বলা হয়েছে, x1 এর ভ্যালু কত? 12 কেজি। ভলিউম 3 লিটার, তখন y1 কত? 3 লিটার, ওকে। হোয়াট উইল বি দ্য ওয়েট অফ এ লিটার দ্যাট হ্যাজ এ ভলিউম অফ 4 লিটার? তাহলে এখানে ওয়েট কত দাদা? এখানে তার মানে x2, তার মানে ভ্যালু y2 বলা হয়েছে 4 লিটার। ব্যাস, গল্প শেষ। তাহলে এবার দেখতে পাচ্ছি x1 থেকে y1-এ কী করে এসেছি? দাদা x1 হচ্ছে 12, y1 হচ্ছে 3, তাহলে x1 থেকে y1-এ কী করে এসেছি? 12 থেকে 3-এ এসেছি। কী করলে হবে 12 থেকে 3-এ? ভালো করে বুঝবার একবার বলেছি, দেখো x1/x2 আমি বারবার লিখবো না, x1/x2 ইজ ইকুয়াল টু y1/y2। x1 এর ভ্যালু বলা হয়েছে কত দাদা? 12 কেজি, তার ভলিউম হচ্ছে 3 লিটার, ওকে। তাহলে 12 থেকে 3 তো আমি যাবো না, 3 থেকে 12 যেতে পারি, 12 থেকে 3ও যেতে পারি। 12 থেকে 3 গেলে 4 ভাগ হবে, আর আমি বলেছি ছোটো থেকে বড়োর দিকে যাবে, তাহলে 3 থেকে 12 মানে y1 থেকে x1 দিয়ে কী করে গেছি? না 4 গুণ করে, ওকে। তাহলে আমি সিমিলারলি y2 থেকে x2 দিকেও 4 গুণ করে যাবো, হ্যাঁ কি না? তাহলে y2-র ভ্যালু কত বলা হয়েছে? না y2-র ভ্যালু 4 বলা হয়েছে, তাহলে এখানে 4 গুণ করলে কত হবে? 16 কেজি। ব্যাস, অপশান বি হওয়ার কারেক্ট আনসার। এতটাই ইজি এই ধরনের প্রশ্ন, একদম দেখেই আনসার পাবো, ওকে। তাহলে আমাদের এই আচ্ছা এখানে একটা স্কিপ করে গেছিলাম, ওকে। তাহলে এটা কি তোমাদের হোমওয়ার্ক দেবো? না আমি করেই দিই। দেখো, দ্য অ্যামাউন্ট অফ মানি আর্নড অন এ জব ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ আওয়ার্স ওয়ার্কড। তাহলে এখানে দুটো বস্তু আছে, তাদের সঙ্গে কী হচ্ছে? সম্পর্ক স্থাপন হচ্ছে। সেটা কি? একটা হচ্ছে অ্যামাউন্ট অফ মানি, ওকে, তার সঙ্গে কার সম্পর্ক স্থাপন হচ্ছে? না নাম্বার অফ আওয়ার্স ওয়ার্কড। তাহলে হচ্ছে এখানে সময়ের সঙ্গে আওয়ার্স, তাহলে মানির সঙ্গে আওয়ার্সের সম্পর্ক কি? সমানুপাতি, এরকম। তাহলে মানি সঙ্গে আওয়ারের ডাইরেক্টলি প্রপোর্শনাল আছে, একদম কী বলবো, সহজ সমানুপাতি, ডাইরেক্ট সমানুপাতি, ওকে। ডাইরেক্ট এদের মধ্যে সম্পর্ক। তার মানে মানি বেশি, যত বেশি আমি আওয়ার কাজ করব তত বেশি মানি ইনকাম করব। ইজ ইট ক্লিয়ার? ওটা জলের মতো পরিষ্কার। তাহলে এখান থেকেই আমার কাজ শুরু হয়ে যাবে, যারা m1/m2 ইজ ইকাল টু h1/h2। এটাই হচ্ছে আমি শিখেছি, ব্যাস। তাহলে এখানে বলা হচ্ছে 324 টাকা ইনকাম করছি 6 ঘন্টা কাজ করে, তার মানে এখানে বলা হয়েছে 324, এখানে 6 ঘন্টা। হাউ মাচ মানি আমি ইনকাম করবো? m2 ভ্যালু নির্ণয় করতে হবে যখন আমরা 29 ঘন্টা কাজ করছি, ব্যাস। তাহলে দেখো 6 থেকে 324-এ কত গুণ করে যাব? 6 5 30, 6 4 24, 54 গুণ করে, তাহলে 29-কে 54 গুণ করে দাও, তাহলেই আনসার। আচ্ছা 4 9 36, 29 এখানে 54, তাহলে 4 9 36 মানে হচ্ছে এখানে আচ্ছা করে ফেলি 29 আর 54 কী করে করবো? তাহলে আমি 54-কে ভাবতে পারি 50 + 4 ভাবতে পারি, 50 + 4 ভাবতে পারি, বা আমি আরও ভালো হবে, বেটার হবে আরও, যদি 29-কে 30 - 1 ভাবি, আরও বেটার হবে। 29-কে 30 - 1 ভাবি, তাহলে দেখো আরও বেটার হবে। তাহলে 30 × 54 কত হবে? তাহলে 0 এখানে একটা, 4 3 12 2, আর 3 5 15 আগে 16, 1620 মাইনাস কত? না মাইনাস হচ্ছে দাদা 54। তাহলে দেখো 4 থেকে 10 6, মানে 6 থেকে 12 6, মানে 66 লাস্টে আছে, লাস্টে 66 একমাত্র অপশান বিতে আছে। অপশান বি এবার কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার। আর এখান থেকে আরও ভালো করে বলতে পারতাম, আমাকে এই বিয়োগটা করতে হতো না, এই 30 রাখি এখানে, তাহলে 54 × 30 করলে কত হচ্ছে? আর এখানে হচ্ছে আমার 1620, তার মানে অবভিয়াসলি 1620 থেকে কিছু একটা বিয়োগ করে আমি আনসার পাবো, তার মানে অবশ্যই 1620 অপেক্ষা কম হবে, এবং 1620 অপেক্ষা কম হবে, ইউনিট ডিজিট 6 হবে, একমাত্র অপশান বিতেই আছে, ওকে।
তাহলে এটাই ছিল আমার টোটাল ভ্যারিয়েশনে যত রকম টাইপ হয় সব টাইপের প্রশ্নের সলভ। ওকে, এর বাইরে আর কোনো প্রশ্ন হবে না এবং আশা করব এখন তোমাদের এর টাইপের ওপর দখল একদম পুরোপুরি পাকা হয়ে গেছে। ওকে, এরপর আমাদের লাস্ট যে টাইপটা সেটা হচ্ছে মিসলেনিয়াস টাইপ। ওকে, এটা হচ্ছে একদম মিসলেনিয়াস টাইপ। এখানে আমাদের যত রকমের জায়গাতে আমরা রেশিও ইউজ করতে পারি, যত রকম জায়গাতে আমরা রেশিও ইউজ করতে পারি সেই ধরনের জায়গাগুলোতে আমি তোমাদের একটু একটু করে টাচ করে দেবো এবং তোমাদের বুঝিয়ে দেবো যে এই জায়গাগুলোতে আমরা খুব সহজে রেশিও দিয়ে প্রশ্নের সলভ করতে পারি। ওকে, যেমন দেখো প্রথম প্রশ্ন কী বলা হয়েছে, দেখো এই প্রশ্নে কী বলা হয়েছে না 20 লিটার এবং 36 লিটারের কী বলেছে 20 লিটার এবং 36 লিটার দুটো পাত্র আছে এবং দুটো পাত্রের দুধ ও জলের অনুপাত যথাক্রমে 3:7 আর 7:5। খুব ভালো কথা। তাহলে দুটো পাত্র আমি দেখতে পাচ্ছি, দুটো পাত্র দেখতে পাচ্ছি, এই দুটো পাত্রে দেখতে পাচ্ছি কী আছে না মিল্ক প্লাস ওয়াটার আছে, এখানেও মিল্ক প্লাস ওয়াটার আছে, এখানেও মিল্ক প্লাস ওয়াটার আছে। এটার মধ্যে 20 লিটার আছে, তো এটার মধ্যে 36 লিটার আছে। এটাই হচ্ছে মেন গল্প। এবার বলা যে 20 লিটারের যে পাত্র সেই পাত্রে দুধ জলের অনুপাত 3:7। তাহলে মিল্ক আর ওয়াটারের রেশিও কত বলা হয়েছে 3:7। তাহলে আমরা এই রেশিও থেকে কী বুঝতে পারছি যে যদি পাত্রে 3 ইউনিট মিল্ক থাকে তাহলে 7 ইউনিট ওয়াটার আছে। টোটাল কত ইউনিট আমরা দেখতে পাচ্ছি দুধ আর জলের মিশ্রণ আছে, 7 + 3 10। কিন্তু বলা হয়েছে এখানে 20 লিটারের গল্প। তাহলে 10-এর ভ্যালু কত 20 লিটার না, বলো তো একদম ঠিক। তাহলে আলটিমেট মিল্ক কতটা আছে, এখানে 10 থেকে 20 2 গুণ করে হয়েছে, তার মানে 3 থেকে 2 গুণ করে 6 লিটার পাবো মিল্ক, আর 7কে 2 গুণ করলে 14 লিটার পাবো হচ্ছে ওয়াটার। তাহলে ইন্ডিভিজুয়াল কোয়ান্টিটি পেয়ে গেলাম। আর নেক্সট 36 লিটারের যে পাত্রটি আছে তার মধ্যে এটা হচ্ছে ফার্স্ট পাত্র, আর সেকেন্ড ওয়ানে দেখতে পাচ্ছি মিল্ক আর ওয়াটারের রেশিও কী আছে না সেম গল্প 7:5। তাহলে এখানে দেখতে পাচ্ছি 7 ইউনিট যদি মিল্ক থেকে গেলে 5 ইউনিট ওয়াটার, টোটাল হচ্ছে 12 ইউনিট আমার মিশ্রণ। তাহলে 12 ইউনিটেই ভ্যালু কত বলা হয়েছে 36 লিটার। তাহলে এখানে 3 গুণ করে 36 পেয়েছি 12কে, বলো একদম ঠিক। তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল 3 গুণ করে দাও, 3 × 5 = 15 লিটার ওয়াটার, আর এখানে 21 লিটার হচ্ছে আমার কি না মিল্ক। তাহলে টোটাল যখন আমি এই ফার্স্ট আর সেকেন্ডকে একটা জায়গায় মেশাবো, এদের একটা জায়গায় মিক্স করব, তখন আমি কী পাবো এখানে মিল্ক আর মিল্ক অ্যাড হবে, এখানে ওয়াটার আর ওয়াটার অ্যাড হবে। তাহলে 6 আর 21 অ্যাড হয়ে নতুন যে মিশ্রণটা হলো এদের অ্যাড করে, সেখানে মিল্ক কত থাকবে না 21 + 6 27, আর ওয়াটার কত থাকবে তাহলে 14 প্লাস কত এখানে 15 29। তাহলে 27:29 হয়ে যাবে নতুন পাত্রে মিল্ক আর ওয়াটারের রেশিও, অপশান বি। ইজ ইট ক্লিয়ার? হলো জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। সিমিলারলি দেখো নেক্সট প্রশ্ন, দেখো এখানে পার্সেন্টেজে আমরা কীভাবে রেশিও ইউজ করব খুব ভালো করে বুঝবে। দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু নাম্বারস ইজ 30% অফ দেয়ার সাম। আগেও তোমাদের করিয়েছি এই ধরনের প্রশ্ন। দুটো সংখ্যার ডিফারেন্স, দুটো সংখ্যা ধরলাম হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, ধরে নিলাম এক্স গ্রেটার দ্যান ওয়াই। তাহলে ডিফারেন্স কী করবো x - y লিখবো, একদম ঠিক, কোনো অসুবিধা নেই। বলছে ডিফারেন্স বিটুইন দ্য টু নাম্বার ইজ 30% অফ দেয়ার সাম। তার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই হচ্ছে সাম, এর 30% করলে 30% মানে হচ্ছে 30/100, এর 30% করলে আমি কী পাবো না ডিফারেন্সের ভ্যালু পাবো। ইজ ইট ক্লিয়ার? বলবো একদম ঠিক। আর এটা কি ভাষায় লিখলে এরকম হবে যে x - y = 30% অফ x + y, এটাই তোমায় বলতে চেয়েছে পুরো অঙ্কে। ইজ ইট ক্লিয়ার? এবার আমরা জানি যে অফ মানে কি গুণ, তাহলে 30%কে আমি যদি ভগ্নাংশে প্রকাশ করি কী লিখবো না 30/100, ব্যাস গল্প শেষ। তাহলে 30/100 ইন্টু x + y। তাহলে এখান থেকে একদম অনায়াসে x - y/x + y এর ভ্যালু পেয়ে যাব, এবং সেটার ভ্যালু কত হবে না 30/100। হ্যাঁ কি না বলো একদম ঠিক। এবার দেখো কী বলা হয়েছে, দ্য রেশিও অফ দ্য লার্জার নাম্বার টু স্মলার নাম্বার। আচ্ছা, তোমাদের কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও আমি শিখিয়েছি পুরো রেশিও চ্যাপ্টারে, বলবো একদম ঠিক। তাহলে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড যখন শিখিয়ে দিয়েছি, তাহলে তোমরা এই গল্পটি অনায়াসে বলতে পারবে যেখানে এক্স কোনাকুনি গুণ করে এক্স ওয়াই বার করার কোনো দরকার নেই। আমি ডাইরেক্ট বলবো যে এখান থেকে উল্টা নিয়ে একবার x + y/x - y এখানে কাটাকুটি হয়ে যাচ্ছে 10/3, বলো তো একদম ঠিক। তাহলে এখান থেকে আমি x/y ভ্যালু বলতে পারি একদম সেকেন্ডে, বলো তো একদম সেকেন্ডে বলতে পারি। কী করে x/y ভ্যালু বলবো না 10/3 যে ভগ্নাংশটি, এখানে লবের সঙ্গে একবার হর যোগ করব, মানে 10 + 3 করব, আর 10 - 3 করব নিচে, ব্যাস গল্প শেষ। মানে 13/7 হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার x/y। আমার বড় সংখ্যার সঙ্গে ছোটো সংখ্যার রেশিও জিজ্ঞাসা করেছে, তাহলে বড় সংখ্যা অবশ্যই আমি x ধরেছিলাম, দেখো ছোটো সংখ্যা হচ্ছে y, তার মানে 13:7, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলে যাই নেক্সট প্রশ্নে। বলছে 2 নাম্বার আর ইন দ্য রেশিও 49:64।
ইফ বোথ নাম্বারস আর ইনক্রিজ বাই 10 দেন দ্য রেশিও ইজ 54:69। আচ্ছা, এই প্রশ্নটায় একটু খুব ভালো করে ধ্যান দেবে। বলে যে দুটো সংখ্যার অনুপাত 49:64। বলছে উভয় সংখ্যার সাথে 10 যোগ করা হয়েছে, তাহলে নতুন যে অনুপাতটি সেটা হয়েছে 54:69। সংখ্যা দুটোর মধ্যে পার্থক্য কত? দেখো, সেম কনসেপ্ট আমরা যখন প্রবলেম অন এজেস বা বয়স সংক্রান্ত প্রশ্ন দেখব, প্রবলেম অন এজেস, বয়স সংক্রান্ত যখন প্রশ্ন আমরা দেখব, তখন পিতা পুত্রের বয়স বা এই ধরনের একটা চ্যাপ্টারে যখন শিখব, সেখানে আমরা ভরে ভরে এই কনসেপ্টের উপর অঙ্ক করব। ওকে, দেখো কী বল, দুটো সংখ্যার অনুপাত 49:64। তাহলে একটা সংখ্যা ধরলাম হচ্ছে সাপোজ এক্স, আর একটা সংখ্যা হচ্ছে ওয়াই। এদের মধ্যে রেশিও বলা হয়েছে 49:64। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল দুটো সংখ্যার অনুপাত। ওকে, এবার বলা যে সংখ্যা দুটোর সঙ্গে 10 যোগ করা হয়েছে, তাহলে এর সঙ্গে 10 অ্যাড করা হয়েছে, এর সঙ্গে 10 অ্যাড করা হয়েছে। এবার দুটোই সেম অ্যাড হয়েছে, তার মানে 49 10 অ্যাড হয়ে গেল 54, আর 64 10 অ্যাড হয়ে গেল 69। তোমরা তাহলে 49 থেকে 54-এর যা ডিফারেন্স, 64 থেকে 69-এর তাই ডিফারেন্স হওয়া উচিত। তাই তো হওয়া উচিত, কারণ দুজনের সঙ্গে একই সংখ্যা অ্যাড করা হয়েছে, বলো একদম ঠিক। তাহলে এখানে দেখো 49 আর 54-এর মধ্যে ডিফারেন্স কত? তাহলে 49 আর 54-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 5। 64 আর 69-এর ডিফারেন্স কত? 5। মনে রাখবো, যদি পরীক্ষক একটু চালাক হয়, সে কিন্তু এখানে এই ডিফারেন্সকে 1 রাখবে না, ঠিক আছে, সে ডিফারেন্সকে আলাদা করে দেবে। মনে রাখবো যে এই ডিফারেন্স তখনই এক হবে যখন ইন্ডিভিজুয়াল রেশিওর মধ্যে গ্যাপ সেম হবে, মানে 49 আর 64-এর মধ্যে যা গ্যাপ, আর 54 আর 69-এর মধ্যে তাই গ্যাপ হবে। দেখো তো 49 আর 64-এর মধ্যে গ্যাপ কী আছে? এখানে দেখতে পাচ্ছি 15 গ্যাপ আছে, 15। আর সিমিলারলি দেখো 54 আর 69-এর মধ্যে গ্যাপ কত আছে? 15 আছে। তাহলে এদের মধ্যে গ্যাপ সমান বলেই এই 49 থেকে 54-এর মধ্যে গ্যাপ আর 64 আর 69-এর মধ্যে গ্যাপ সমান হয়েছে। ইজ ইট ক্লিয়ার? এই কনসেপ্টের উপর কাজে লাগিয়ে কিন্তু আমরা প্রবলেম অন এজেস বা বয়স সংক্রান্ত প্রশ্নের সমাধান করব যখন আমরা নেক্সট চ্যাপ্টারের যখন এই জিনিসটাই শিখবো তখন। ওকে, তাহলে এই কনসেপ্ট তোমাদের এখানে শিখলাম, তো ওখানে নতুন করে কিছু শেখানোর দরকার নেই, তোমরা একদম দেখেই আনসার করতে পারবে এবার। তাহলে দেখো 49 থেকে 54 5 ইউনিট বেড়েছে, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত বলা হয়েছে? 10। তারপর নির্ণয় করতে হবে কি না, তাদের মধ্যে ডিফারেন্স, সংখ্যা দুটোর মধ্যে পার্থক্য। তো সংখ্যা দুটোর মধ্যে পার্থক্য কত? 15 তো। তাহলে 5-এর ভ্যালু যদি 10 হয়, তাহলে 15-এর ভ্যালু কত হবে? 5 থেকে 15 3 গুণ করেছি, তাহলে 10কে 3 গুণ করে দেবো, 30। অপশান ডি হয়ে গেল কারেক্ট আনসার। এতটাই ইজিলি এই প্রশ্নের সমাধান করা যায়। ওকে, নেক্সট প্রশ্ন চলে আসি। দেখো, একই রকমের প্রশ্ন কিন্তু আমি আর রাখিনি, কারণ আমরা যখন বয়স সংক্রান্ত চ্যাপ্টার শিখবো তখন সেখানে ভরে ভরে এর আনসার করব। দ্য প্রেজেন্ট এজেস অফ 3 পিপল আর ইন দ্য রেশিও 3:5:7। ওকে, 3:5:7 হচ্ছে রেশিও বলা হয়েছে। 6 years ago দ্য সাম অফ দেয়ার এজেস ওয়াজ 87। তাহলে ফাইন্ড দ্যার প্রেজেন্ট এজেস। খুব ভালো কথা। তাহলে প্রথমে আগে অঙ্ক করার আগে দেখে নাও এই 4টে অপশানের মধ্যে আমার যে রেশিওটা বলা হয়েছে, যে প্রেজেন্ট এজ রেশিও হচ্ছে 3:5:7। যদি এই অপশানগুলোর মধ্যে কোনো একটা অপশানে আমি 3:5:7 পেয়ে যাই এবং বাকিগুলোয় না থাকে, তাহলে সেটাই ডাইরেক্ট হয়ে যাবে আনসার। ওকে, কিন্তু দেখো পরীক্ষক হচ্ছে খুব চালাক হয়। দেখি একবার, 24 40 আর 56। 3কে দিয়ে 3 8 8কে দিয়ে 8 3 24, 8 5 40, 8 7 56, 3:5:7, 18 30 42, 6 3 18, 6 35 6। না, পরীক্ষক হচ্ছে খুব চালাক, তো আমাকে এই পদ্ধতিতে আনসার করা যাবে না। পরীক্ষক এখনকার দিনে সাধারণত এগুলোকে ফলো করছে। তাহলে আমি কী করবো? অঙ্কে চলে আসি। বলছে 6 years ago দ্য সাম অফ দেয়ার এজেস ওয়াজ 87। 6 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 87। তাহলে বর্তমানে যোগফল কত? বর্তমানে প্রত্যেকের বয়স তো 6 বছর করে বাড়বে, 3 জনের বয়স 6 বছর বাড়বে। তাহলে 3 জনের বয়স 6 বছর বাড়া মানে টোটাল 18 বেড়েছে। তাহলে 87-এর সঙ্গে 18 যোগ করলে তাদের বর্তমান বয়সের যোগফল পেয়ে যাব। কত হবে? 8-এর সাথে 15-র 5, 8-আর 1-এ 9-আর 1-এ 10, 105 হয়ে যাবে। একদম ঠিক। তাহলে দেখো বর্তমানে বয়স অনুপাত 3:5:7। তাহলে 5-আর 3-এ 8 আর সাথে 15 হয়ে গেল আমার বর্তমান বয়সের যোগফল। তাহলে 15-র ভ্যালু কত বলা হয়েছে? 105। তার মানে কত গুণ দেওয়া? 7 গুণ। তাহলে বর্তমানের বয়স কত? 7 3 21, 7 5 35, 7 7 49। ইটস নট ইট বলে একদম ঠিক। তাহলে 21 35 49 করে দেখতে পাচ্ছি, অপশন সি। দেখো, এই প্রশ্নে আমি প্রবলেম অফ এজেসের ওপর একটি প্রশ্ন দিয়েছি। দেখো কী বলা হয়েছে, 2 ভাইয়ের বর্তমান বয়স অনুপাত 11:13। 6 বছর আগে তাদের বয়স অনুপাত ছিল 4:5।
তাহলে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? খুব ইজি একটা প্রশ্ন, কিন্তু আমার শুধু জানতে হবে একটাই জিনিসটা আমি তোমাদের অলরেডি আগেই বলে দিয়েছি। কি না, দেখতে পাচ্ছি দুই ভাইয়ের বয়সের অনুপাত B1 আর B2, দুজনকার ভাইয়ের বয়সের অনুপাত কী বলা হয়েছে না 11:13, এটা বর্তমান বয়সের অনুপাত। 6 বছর আগের গল্প বলা হয়েছে, তাদের বয়সের অনুপাত ছিল 4:5। তাহলে বর্তমানে অ্যাট প্রেজেন্ট এটা 6 years বিফোর কী হয়েছে না 6 years বিফোরে যাচ্ছি, মানে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল বয়স 6 বছর করে কম হবে, তার মানে এখানেও 6 বছর কমবে আর এখানেও 6 বছর কমবে, হ্যাঁ কি না? তার মানে আলটিমেট প্রশ্নটা হয়ে গেল এরকম যে এখানে দেখো 49 ছিল, এখানে 54 হয়েছে, 64 থেকে 69 হয়েছে। তার মানে কি 49-এর সঙ্গে 10 যোগ করে 54, মানে যা এখানে অ্যাড হয়েছে তা এখানে অ্যাড হয়েছে। এখানে গল্পটা কি না যা এখানে মাইনাস হবে তাহা এখানেই মাইনাস হবে, প্রত্যেক জায়গাতেই 6 করে মাইনাস হবে, হ্যাঁ কি না? হয়ে কত হবে না 4:5। তার মানে আলটিমেট আমি দেখতে পাচ্ছি 11 আর 4-এর ডিফারেন্স কত, অর্থাৎ 7 ডিফারেন্স, 13 আর 5-এর ডিফারেন্স কত, 8 ডিফারেন্স, কিন্তু কি সমান কি হয়েছে? হয়নি। তাহলে আমি তোমাদের বলেছি যে এটা সমান হবে না যখন, তখন আমি লক্ষ্য দেবো কোথায়? তখন আমি লক্ষ্য দেবো প্রত্যেকটা রেশিওর নিজেদের মধ্যে ডিফারেন্স কত আছে। তার মানে কি বর্তমান তাদের বয়সের অনুপাত কত না 11:13, তাহলে 11 আর 13-এর মধ্যে ডিফারেন্স কত, তাদের 2। 6 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল 4:5, তাহলে 4 আর 5-এর মধ্যে ডিফারেন্স কত, তাদের 1। তাহলে 2 আর 1 কি সমান আছে? নেই। যদি এটা সমান হতো তাহলে 11 আর 4-এর ডিফারেন্স 13-5-এর ডিফারেন্সও সমান হতো। তাহলে আমাকে লক্ষ্য দিতে হবে যে ইন্ডিভিজুয়াল রেশিওর মধ্যে ডিফারেন্স সমান আছে কি না, যদি না থাকে তাকে সমান করো। তাহলে 2 আর 1-এর এলসিএম কত, অর্থাৎ 2 আর 1-এর এলসিএম হচ্ছে 2। তাহলে আমি 2 আর 1-এর এলসিএম যখন 2, তাহলে 1-কে 2 বানাবো, তাহলে তো গল্প শেষ। তাহলে 1-কে 2 বানাবো মানে কি 1-কে আমি 2 দিয়ে গুণ করবো, আর 1-কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে রেশিওর প্রত্যেকটা টার্মকে আমি 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4-কেও 2 দিয়ে গুণ করতে হবে আর 5-কেও 2 দিয়ে গুণ করতে হবে। 4-কে 2 দিয়ে গুণ করলে কত হবে দাদা 8, আর 5-কে 2 দিয়ে গুণ করলে কত হবে 10। তাহলে আলটিমেট রেশিওটা এখন কত হয়ে গেল দাদা 8:10। এবার দেখো গল্পটা খুব ইজি হয়ে গেল। 11 থেকে 8 হয়েছে মানে 3 মাইনাস হয়েছে, 13 থেকে 10 হয়েছে মানে 3 মাইনাস হয়েছে। তাহলে এবার দেখো গ্যাপ সমান হয়ে গেছে। তাহলে 3-এর ভ্যালু বলা হয়েছে এখানে কত, 3 ইউনিটের ভ্যালু কত 6 বছর, 6 ইয়ার্স। নির্ণয় করতে হবে কি না আজ থেকে 5 বছর পরে গিয়ে তাদের বয়স অনুপাত কী হবে। তাহলে আজকে বয়স কত হবে নির্ণয় করি। তাহলে 3 ইউনিটের ভ্যালু যদি 6 বছর হয় তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 2 বছর। ইজ নট ইট, বলো তো একদম ঠিক। তাহলে আলটিমেট বর্তমান বয়স কত 11:13, তো বর্তমান বয়স অনুপাত কত 11:13। তাহলে বর্তমানে তাতে অ্যাকচুয়াল বয়স কত না 1 ইউনিটের ভ্যালু যদি 2 বছর হয় তাহলে 11 ইউনিটের ভ্যালু কত হবে 22 বছর। এটা হচ্ছে প্রথম ভাইয়ের বয়স। আর দ্বিতীয় ভাইয়ের বয়স কত হবে 13 × 2 মানে 26 বছর, হ্যাঁ কি না বলো একদম ঠিক। 5 বছর পরে কি দুজনকার বয়সই 5 করে বৃদ্ধি পাবে, এখানেও 5 বৃদ্ধি পাবে, এখানেও 5 বৃদ্ধি পাবে। 22 5 প্লাস 5 এখানে 27, এখানে 26 প্লাস 5 কত 31। তাহলে 27:31 হয়ে যাবে কারেক্ট আনসার অপশান বি। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন দেখো, এই প্রশ্নটি সাধারণত আমরা দেখতে পাচ্ছি যে এখানে রেশিও আছে আর পার্সেন্টেজও আছে। তো পার্সেন্টেজ চ্যাপ্টারে আমরা যখন ঢুকবো, এর পরের চ্যাপ্টারে তোমাদের পার্সেন্টেজ শেখাবো, সেখানে তোমাদের দেখাবো যে পার্সেন্টেজের রেশিওর ইউজ কত ভালো রকম ইউজ আছে এবং কত ভালোভাবে রেশিও জানলে পার্সেন্টেজ আরও কত সহজে তোমাদের বোধগম্য হবে। ওকে, দেখো কি বলা হয়েছে না একটি ইউনিভার্সিটিতে কী আছে না ইঞ্জিনিয়ারিংও পড়ানো হচ্ছে, ম্যানেজমেন্টও পড়ানো হচ্ছে, সায়েন্সও পড়ানো হচ্ছে, এবং সেখানে রেসপেক্টিভ সিট রেশিও বলা হয়েছে 7:8:9। তাহলে ইঞ্জিনিয়ারিংও আছে দেখতে পাচ্ছি, ম্যানেজমেন্টও আছে দেখতে পাচ্ছি, আর সায়েন্সও আছে দেখতে পাচ্ছি। এখানে এদের রেশিও কী বলা হয়েছে মানে ইঞ্জিনিয়ারিং সিট 7টা হয়, তাহলে ম্যানেজমেন্টে হচ্ছে 8টা, আর সায়েন্সে হচ্ছে কটা না 9টা। ইজ নট ইট, বলো একদম ঠিক। তাহলে দেখতে পাচ্ছি এবার যে দের ইজ এ প্রপোজাল টু ইনক্রিজ দিস সিটস বাই 20%, 30% অ্যান্ড 60% রেসপেক্টিভলি। বলা হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ে সিট 20% ইনক্রিজ হওয়ার কথা হয়েছে, ম্যানেজমেন্টে হয়েছে 30% ইনক্রিজ হওয়ার কথা, আর তোমার সায়েন্সে হয়েছে কত না 60% ইনক্রিজ হওয়ার কথা। তাহলে এটা হচ্ছে ইনক্রিজ হয়েছে। তাহলে ইনক্রিজ হয়ে বেড়ে কত হয়েছে, সবসময় মনে রাখবো যে 20% মানে হচ্ছে 100-র মধ্যে 20। তাহলে 100-র মধ্যে 20 মানে যদি 100 আগে থাকতো, এখন সেটা 20 বেড়ে হয়েছে কত 120, হ্যাঁ কি না বলো একদম ঠিক। তাহলে আলটিমেট এটা 120% বৃদ্ধি পেয়েছে, এটা 130% বৃদ্ধি পেয়েছে, আর এটা 160% বৃদ্ধি পেয়েছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে আলটিমেট ইঞ্জিনিয়ারিং হলো কত এখন সিট সংখ্যা, অর্থাৎ 7 × 120 পার্সেন্টেজ চিহ্ন থেকে আমি
ফ্র্যাকশনে ট্রান্সফার করলে আমি কি বলবো না 7 ইন্টু 120/100, হ্যাঁ কি না বলো? একদম ঠিক। কিন্তু আমি বলবো আর এই 120/100 লেখার দরকার নেই, কারণ প্রত্যেকটাতেই পার্সেন্টেজ চিহ্ন আছে, কারণ প্রত্যেকটা তলাতেই 100 আসবে, রেশিও করার সময় কী হবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে ডাইরেক্ট তুমি বলবে কি যে ইঞ্জিনিয়ারিংয়ের সিট বেড়ে কত হয়েছে না 7 ইন্টু 120, ব্যাস গল্প শেষ। তাহলে ম্যানেজমেন্টের সিট বেড়ে কত হয়েছে দাদা 8 ইন্টু 130। দাদা এখানে সায়েন্সের সিট বেড়ে কত হয়েছে না 9 ইন্টু 160। এবার এদের রেশিও করতে হবে, বলো এদের রেশিও করতে পারবো? একদম ঠিক। দেখেন শূন্যগুলো অলরেডি ক্যান্সেল আউট হয়ে গেল। আচ্ছা আর কি কাটাকুটি যাচ্ছে দেখতে পাচ্ছি, এখানে 12 আছে, এখানে 8 আছে, এখানে 9 আছে, 3 তো কাটাকুটি যাচ্ছেই, 3 4 12, 3 না সরি এখানে তো 8 আছে, ভেরি সরি, 3 না 4 যাচ্ছে, তাহলে 4 3 12, 4 2 8, আর এখানে হচ্ছে 4 4 16, গল্প শেষ। তাহলে 7 3 21 ইস্টু 13 2 26 ইস্টু 9 4 36। এতটা সহজে এই প্রশ্নের সমাধান করা যায়। অপশান সি হয়ে গেল কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, দ্য রেশিও অফ দ্য ওয়েট অফ রাম, শ্যাম অ্যান্ড মোহন ইজ 7:8:5। তাহলে ওয়েটের রেশিও বলা হয়েছে কত? 7:8:5। খুব ভালো কথা। এবার কি বলা হলো? দ্য অ্যাভারেজ ওয়েট অফ রাম, শ্যাম অ্যান্ড মোহন ইজ 80 কেজি। তাহলে যদি অ্যাভারেজ ওয়েট 80 কেজি হয়, তাহলে টোটাল ওয়েট কত? টোটাল ওয়েট কত তিনজনকার টোটাল ওয়েট 80 ইন্টু 3, দ্যাট ইজ 240। ইজ নট ইট? একদম ঠিক। রেশিও তিনটে সংখ্যার যোগফল কত? 8 সাথে 15, 15 5 20। তাহলে 20 ভ্যালু কত বলা হয়েছে? 240। নির্ণয় করতে হবে কত কি না হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ওয়েট অফ রাম অ্যান্ড শ্যাম। ঠিক আছে, তাহলে রাম এখানে কত না রামের ওয়েট হচ্ছে 7, আর শ্যামের ওয়েট হচ্ছে কত 8। তাহলে এদের যোগফল কত হবে? 15। তাহলে এদের অ্যাভারেজ কত? 15/2। তাহলে 20 ভ্যালু 240 হয়, তাহলে কত গুণ দাদা? এখানে 12 গুণ করা হয়েছে না? একদম ঠিক। তাহলে 15/2কে 12 গুণ করলে আমি পেয়ে যাবো কি আলটিমেট আবার যেটা দরকার। তাহলে 12 গুণ মানে কত না 2 ইন্টু 6, তার মানে 15 6 90। তার মানে অপশান সি হয়ে গেল কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? বলে জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, আরও একটা অসাধারণ প্রশ্ন। দ্য অ্যাভারেজ পকেট মানি অফ 3 চিলড্রেন X, Y অ্যান্ড Z অফ এ ফ্যামিলি ইজ 2,500 ইন এ পার্টিকুলার মান্থ। খুব ভালো কথা। বলছে ওয়াই স্পেন্ডস ডাবল অ্যান্ড জেড স্পেন্ডস ট্রিপল অফ হোয়াট এক্স স্পেন্ডস ডিউরিং দ্যাট মান্থ। তাহলে এখানে এক্সের সঙ্গে ওয়াইয়েরও এবং এক্সের সঙ্গে জেডেরও তুলনা করা হচ্ছে। বলছে ওয়াই স্পেন্ড ডাবল অফ এক্স। তাহলে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমি যার সঙ্গে তুলনা করা হচ্ছে তাকে আমি ধরে নেবো কি 1 ধরে নেবো। তাহলে এক্স যদি 1 ইউনিট করে, ওয়াই কী করছে? ডাবল করছে এক্সের। তাহলে ওয়াই কত ইউনিট করছে না 2 ইউনিট খরচা করছে। জেড কী করছে? ট্রিপল করছে। তাহলে জেড কত খরচা করছে? 3 ইউনিট। তাহলে আলটিমেট এক্স ইস টু ওয়াই ইস টু জেড আমি সহজেই বলতে পারবো যে এদের খরচার অনুপাত হচ্ছে 1:2:3। ইজ নট ইট? একদম ঠিক। বলছি ইফ দ্য অ্যাভারেজ অফ দেয়ার আনস্পেন্ড মানি ইজ 2100 দেন এক্সপেন্স। আচ্ছা দেখো এখানে দুটো গল্প এখানে বলা হয়েছে। তাদের অ্যাভারেজ পকেট মানি বলা হয়েছে, মানে তাদের প্রত্যেকের পকেটে 2500 টাকা আছে। ওকে, আর বলছে তাদের অ্যাভারেজ আনস্পেন্ড মানি মানে যেটা সেটা সঞ্চয় করছে। তাহলে আমি জানি যে ইনকাম মাইনাস সেভিং ইজ ইকাল টু কি এক্সপেন্ডিচার। এটা আমরা সবাই জানি, বলো একদম ঠিক। তাহলে ইনকাম যদি প্রত্যেকে 2500 টাকা করে আর সেভিং যদি প্রত্যেকে 2100 করে, তাহলে আলটিমেট এক্সপেন্ডিচার কত? 400 না? বলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে দেখতে পাচ্ছি 3 + 2 5 আর 1 6 হচ্ছে তাহলে তিনজনকার টোটাল এক্সপেন্ডিচার। আর প্রত্যেকের গড় এক্সপেন্ডিচার কত? 3 করলে 2 হয়ে যাবে না? একদম ঠিক। তাহলে প্রত্যেকে গড়ে 2 ইউনিট করে খরচা করছে, আর সেই 2 ইউনিটের ভ্যালু কত? 400 টাকা, হ্যাঁ কি না? তাহলে 2 ইউনিটের ভ্যালু যদি 400 টাকা হয়, আমাকে নির্ণয় করতে হবে কী দাদা? আমাকে নির্ণয় করতে হবে অ্যাভারেজ অফ দেয়ার আমাকে নির্ণয় করতে হবে এক্স কত স্পেন্ড করছে। তাহলে এক্স দেখতে পাচ্ছি এখানে 1 ইউনিট স্পেন্ড করছে, তাহলে 1-এর ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে 2-এর ভ্যালু যদি 400 হয়, তাহলে 1-এর ভ্যালু কত হবে দাদা? 200। অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বলো এর থেকে সোজা কিছু হয়? কোনো ব্যাপার না, দেখি আমি আনসার করতে পারছি। দেখো এই প্রশ্নে আমরা দেখি প্রশ্নটা কী করে ওড়াবো। দেখো ভালো করে বুঝবে। এলস ইনকাম একদম লেভেলের প্রশ্ন আছে, এটা একদম পরীক্ষায় এলে কিন্তু তোমার কিন্তু হাওয়া বেরিয়ে যাবে, ঠিক আছে? দেখো বলছে এলস ইনকাম ইজ 125% অফ এমস ইনকাম। ঠিক আছে, বলো এটা দেখে তুমি কী বুঝতে পারছো? তুমি বলো দেখ কিছুই নয়, এখানে বলা হয়েছে এলের ইনকাম ইজিক্যাল টু হচ্ছে LI মানে ইনকাম অফ এল ইজিক্যাল টু হচ্ছে 125% অফ এমস ইনকাম।
এবার তুমি এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছো যে 125%কে আমি যদি ফ্র্যাকশানে করি তাহলে 125/100 করবো। বলে দিচ্ছি যে পার্সেন্টেজ চিহ্ন উঠালে আমায় কী করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে অথবা 100 দিয়ে ভাগ করতে হবে, দ্যাটস ইট। তাহলে আমি বলতে পারি যে এই এম ভদ্রলোকে অফ আছে মানে কি, গুণ আছে, তাহলে এটাকে বলতে পারি যে 125% ইন্টু এমস ইনকাম বা এমআই। তাহলে এখান থেকে আমি এলস ইনকাম বাই এমস ইনকাম লিখতে পারি, ওটা কিছুই না, 125% মানে 125/100, কাটাকুটি করলে 25×5 = 125, 25×4 = 100 মানে 5/4। তাহলে আলটিমেট আমি এক লাইনে বলতে পারি এখান থেকে যাতে এলস ইনকাম বাই এমস ইনকাম = 5/4। এটা আমার বলা শিখতে হবে, এবং এই শিক্ষাটা তোমরা আলটিমেট পার্সেন্টেজ যখন করাবো তারপরে আর তোমাদের আর এই জিনিসটা নিয়ে কোনো ভাবনা চিন্তা থাকবে না। ওকে, পার্সেন্টেজ নেক্সট ক্লাসেই আমরা পার্সেন্টেজ শুরু করবো। আজকেই হচ্ছে আমাদের রেশিওর শেষ ক্লাস। নেক্সট লাইন থেকে কী বুঝতে পারছি যে এলস এক্সপেন্ডিচার ইজ 120% অফ এমস এক্সপেন্ডিচার। এখান থেকে আমি কী বুঝতে পারছি, সেম গল্প, যে দাদা এলের এক্সপেন্ডিচার হচ্ছে এমের এক্সপেন্ডিচারের সঙ্গে রেশিও কত, 120% মানে 120/100, আর এটাকে কাটাকুটি করলে 20×6 = 120, 20×5 = 100। ইটস নট ইট, একদম ঠিক। তাহলে এই দুটো জিনিস আমার কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল, কোনো ডাউট হলো না? কোনো ডাউট নেই, একদম ক্লিয়ার। এবার আমাকে বলো যে যখন এটা ক্লিয়ার হয়েই গেছে তাহলে নেক্সট লাইনে যেতে কোনো আপত্তি আছে না? কোনো আপত্তি নিয়ে একদম চলে যান নেক্সট লাইনে। বলছে এবার অঙ্ক শুরু হচ্ছে, বলছে এলস ইনকাম ইজ 180% অফ এমস এক্সপেন্ডিচার। এই লাইনটা থেকে কী দেখতে পাচ্ছি যে এলের ইনকামের সঙ্গে এমের এক্সপেন্ডিচারের রেশিও, এলের ইনকামের সঙ্গে এমের এক্সপেন্ডিচারের রেশিও কত বলা হয়েছে, 180%, তার মানে 180/100। আর 180/100 মানে 20×9 = 180, 20×5 = 100, 9/5। এবার কী করবো, এবারই তো অঙ্ক শুরু। এবার শুধু তুমি মনে মনে ভেবে নাও যে যারা এলের ইনকাম আর এমের ইনকামের রেশিও 5/4 বা 5:4 যদি থাকে, তাহলে আমি লিখতে পারি যে এলের ইনকাম হচ্ছে 5x আর এমের ইনকাম হচ্ছে 4x, হ্যাঁ কি না? সিমিলারলি এলের এক্সপেন্ডিচার আর এমের এক্সপেন্ডিচারের রেশিও 6:5 হয়, আমি বলতে পারি এলের এক্সপেন্ডিচার হচ্ছে 6y আর এমের এক্সপেন্ডিচার হচ্ছে 5y। ইজ নট ইট? এবার আমায় কী বলা হয়েছে, এলের ইনকাম আর এমের এক্সপেন্ডিচারের রেশিও। আর এলের ইনকাম তো আমি দেখতে পাচ্ছি খুব সহজে, এখানে দেখতে পাচ্ছি যে এলের ইনকাম কত বলা হয়েছে, 5x, আর এমের এক্সপেন্ডিচার কত, 5y। তাহলে আলটিমেট আমাকে 5x/5y রেশিও বলা নেই কি? একদম ঠিক। আর 5x আর 5y পর্যন্ত 5 তো ক্যান্সেল আউট হয়ে গেল, তার মানে x আর y রেশিও বলা হয়েছে 9:5। ইজ নট ইট? বলে একদম ঠিক। এবার শুধু আমার কাজ হবে যেখানেই x দেখতে পাবো তাকে ভ্যালু 9 রেখে দেবো, আর y যেখানে দেখতে পাবো তার ভ্যালু আমি 5 রেখে দেবো, তাহলেই গল্প শেষ। এবার বলো এলের ইনকাম কত ছিল, 5x, এমের ইনকাম কত, 4x, এক্সের জায়গায় কত রাখতে বলেছি, 9, ব্যাস এক্সের জায়গায় 9 রাখি, তাহলে আলটিমেট এখানে আমরা কী লিখতে পারি, 5×9, আর এখানে 4×9, 5×9 কত, 45, 4×9 কত, 36। সিমিলারলি এখানে দেখো ওয়াই ভ্যালু কত রাখবো, 5 রাখবো, তাহলে আমি কী লিখবো, 6×6, আর এখানে কী লিখবো, 5×6, এখানে 5×6। ইজ নট ইট? বলো একদম ঠিক। তাহলে 6×6 মানে 36, আর 5×6 মানে হচ্ছে 30, হ্যাঁ কি না? সরি, 6×6 না, 6×5, ভেরি সরি, 6×5, এখানে 6/5 ছিল তো, একদম 6/5 ছিল। তাহলে 6 ইন্টু আমি কি লিখবো, 5, আর 5×5, ওয়াই ভ্যালু কত, 5 তো, তাহলে 6×5 কত হয়ে গেলো, 30, আর 5×5 কত হয়ে গেলো, 25। ব্যাস গল্প শেষ। তাহলে আমি পেয়ে গেলাম এলের ইনকাম যদি 45 ইউনিট হয় তাহলে এলের এক্সপেন্ডিচার হচ্ছে 30। তাহলে এলের সেভিংস কত, এলের সেভিংস হয়ে গেল 45 মাইনাস কত, 30, হ্যাঁ কি না? এমের সেভিংস কত হয়ে গেল দাদা, 36 মাইনাস কত, 25। তাহলে 45 - 30 করলে কত হবে, 45 - 30 হচ্ছে 15, আর 36 - 25 কত হবে দাদা, 11। তাহলে এলের সেভিং আর এমএক্স সেভিংয়ের রেশিও কত হয়ে গেল, 15/11, আর 15/11 দেখতে পাচ্ছি না অপশান সিতে। তারা নির্ণয় করতে কী বলেছে, দেখো দ্য রেসপেক্টিভ রেশিও অফ এল সেভিং অ্যান্ড এম সেভিং, এলের সেভিং আর এম এর সেভিংয়ের রেশিও, আলটিমেট 15:11 হয়ে গেছে কারেক্ট অ্যান্সার। তাহলে বোঝা গেল কত সহজে আমরা এই প্রশ্নটার সলিউশন করতে পারলাম। ঠিক আছে, খাতার একটা জায়গায় লিপিবদ্ধ করে রাখবো এই প্রশ্নটা। ঠিক আছে, পৃথিবীর অনেক পরীক্ষায় এই প্রশ্ন আসতে দেখা গেছে, এবং পরীক্ষায় এলে অনেক পরীক্ষকও এই প্রশ্নটা আলটিমেট দেয়, সে নিজেও করতে পারে না পরে, এবং অনেক ছাত্র তো পরীক্ষায় গিয়ে একদম দেখেই প্রশ্নটা স্কিপ করে বেরিয়ে যায়। ওকে, তো আলটিমেট এই প্রশ্নটা খাতায় এক জায়গায় লিপিবদ্ধ করে রাখবে। খুব পুরনো একটা প্রশ্ন এবং দারুণ সলিউশন দেখালাম, এর বাইরে এর পরের এই সলিউশন আর
কোনো কিছু হয় না, এর থেকে শর্টে কোনোভাবেই কোনো কিছু করা যাবে না। ওকে, তো এখানে আজকে ক্লাস শেষ করলাম রেশিও প্রপোর্শনের যা অঙ্ক করিয়েছি এর বাইরে কোনো আর টপিক হয় না। এর বাইরে অঙ্ক হতে পারে কিন্তু এর বাইরে টপিক হবে না, এর বাইরের কোনো মেথড হবে না। ওকে, চলো টাটা। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের পার্সেন্টেজ। চ্যানেলের সঙ্গে থাকো, অনেক বেশি করে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর কি চাই। চলো টাটা।